সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে ইংরেজির একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমাদের টপিকটা হবে যে ইংলিশের রাইটিং পার্ট। আমরা অনেকে বুঝতে পারি না যে রাইটিং পার্টগুলো কিভাবে লিখব। এসএসসি 25, 26, 27 যাই হোক না কেন, তোমরা রাইটিং পার্টে একটা সমস্যা দেখা যায়। কেউ ভালো করে প্যারাগ্রাফ লিখতে পারে না, হয়তো কেউ গুছিয়ে অ্যাপ্লিকেশন সিভি এগুলো লিখতে পারে না। সো আজকের ক্লাসটা শুধুমাত্র তোমাদের জন্য। চলে আসি আমরা আজকে আমাদের টপিকে। আজকে আমাদের টপিক হচ্ছে রাইটিং পার্ট নিয়ে। ফার্স্ট অফ অল, রাইটিং পার্ট হবে ফার্স্ট পেপার ইংলিশ, ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার, দুইটাই মিলে আমরা রাইটিং পার্ট শেষ করব। আর এই দুইটা মিলে রাইটিং পার্টে কি কি আছে দেখি। ফার্স্ট অফ অল আছে প্যারাগ্রাফ, সেকেন্ড অ্যাপ্লিকেশন, সিভি, লেটার, ইমেইল, গ্রাফিং চার্ট, স্টোরি অ্যান্ড ডায়লগ। ফার্স্ট অফ অল আমরা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করি। প্যারাগ্রাফ নিয়ে একটি সুন্দর করে প্যারাগ্রাফ লিখতে গেলে আমাদেরকে কি কি করতে হবে? একটি সুন্দর গুছিয়ে প্যারাগ্রাফ লিখতে হলে আমাদেরকে কি কি দিতে হবে? প্রথমত একটা ডিফিনিশন দিতে হবে। ডিফিনিশন হচ্ছে সংজ্ঞা। যেমন ধরো, আমরা যদি একটা প্যারাগ্রাফ সার্চ করি, যেমন পদ্মা ব্রিজ, দ্য পদ্মা ব্রিজ, এবং পদ্মা ব্রিজটা কি, এর একটা সংজ্ঞা দিতে হবে। পদ্মা ব্রিজ হলো এমন একটি ব্রিজ যেটা পদ্মা সেতুর উপর নির্মিত হয়েছে। সো সংজ্ঞা এটা। এরপরে এই সংজ্ঞাটার আবার ডিসক্রিপশন করতে হবে, এটা ব্যাখ্যা দিতে হবে সংজ্ঞাটা। এই পদ্মা সেতু কিভাবে হয়েছে আর কেন এটা পদ্মা সেতু, এটার একটা ব্যাখ্যা দিতে হবে। 2 নাম্বার গেল। তারপর 3 নাম্বার কি? মেরিটস। মেরিটস মানে সুবিধা। পদ্মা সেতু করার পর যেমন একটি প্যারাগ্রাফ যে কোনো একটা টপিক নিয়ে দেবে, এই টপিকের সুবিধাটা কি আমাদেরকে সুবিধাটা চিন্তা করতে হবে। ফার্স্ট অফ অল এটা আমাদের সুবিধাটা খুঁজে বের করে আনতে হবে। যেমন পদ্মা সেতুর ক্ষেত্রে সুবিধা কি? যাতায়াতে খুব যাতায়াত সহজ, কমিউনিকেশন সহজ করে ফেলছে। যেমন আর এরপর টপিক হচ্ছে অসুবিধা। একটি জিনিসের সুবিধা থাকলে অবশ্যই অসুবিধা থাকবে ভাইয়া। একটি জিনিসের সুবিধা থাকলে সবসময় অসুবিধা। পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটার সুবিধা আছে কিন্তু অসুবিধা নেই, বা অসুবিধা আছে সুবিধা নেই। সবকিছু সুবিধারও আছে, সুবিধাও আছে, অসুবিধাও আছে। এখন আমাদের টপিক হচ্ছে ডিমেরিটস, হচ্ছে অসুবিধা। যেমন কোন একটা প্যারাগ্রাফে যেহেতু তুমি সুবিধাটা লিখবে, এরপরে তোমাকে অবশ্যই অসুবিধাটা উল্লেখ করে দিতে হবে। যেমন পদ্মা ব্রিজ হওয়ার সুবিধা হচ্ছে কমিউনিকেশন, যোগাযোগ বৃদ্ধি পাইছে। আর অসুবিধা কি? যারা ওই লঞ্চের কাজ করে তাদের ইয়েটা কমে গেছে, আয় ইনকাম কমে গেছে, সেটা একটা অসুবিধা হয়েছে। তারপর যেমন সবগুলোর অসুবিধা আছে, তেমন সবগুলোর সলিউশন আছে। এরপরের টপিক হচ্ছে সলিউশন। সলিউশন অসুবিধাগুলো আমাদেরকে ঠিকভাবে কেন অসুবিধা, কিভাবে কি করলে অসুবিধাগুলো কাটানো যাবে, সেটার একমাত্র উপায় হচ্ছে সলিউশন। এর প্রতিকার করতে হবে কিভাবে কিভাবে কি করব। আর তার লাস্ট হচ্ছে এন্ডিং। একটি লাইন লিখে তোমরা এন্ডিংটা করতে পারো। যেমন একটা ভালো এন্ডিং সবসময় ভালো দিক দিয়ে করতে হবে। যেমন পদ্মা সেতু করার পর আমাদের অনেক উপকার হয়েছে, আমাদের ইকোনমিক সাইড বৃদ্ধি পাইছে, এরকম একটা অনেক মৃত্যুর হার কমে গেছে, এরকম একটা এন্ডিং দিয়ে তোমরা শেষ করতে পারো। আর সবগুলো এখানে যে আমি যে এক একটা প্যারা দেখাইলাম, কিন্তু প্যারাগ্রাফে কিন্তু একটা প্যারাগ্রাফও না, সবগুলো সেম লাইন থেকে শুরু করে লাইন বাই লাইন করতে হবে। কিন্তু আবার কোনো মাঝখানে কোনো গ্যাপ রাখা যাবে না। ফুল স্টপ শেষ, এরপর থেকে লাইন শুরু। প্যারাগ্রাফের নিয়ম হচ্ছে ফুল স্টপ শেষ, এরপর থেকে লাইন আর শুরু। আবার এরপর নিচ থেকে শুরু করলে এটা তোমাদের প্যারাগ্রাফটা কাটা যাবে।
শিওর 100% শিওর যে তোমাদের প্যারাগ্রাফটা হবে না, নাম্বার কম পাবে, না হয় স্যার যদি একটু করা থাকে তাহলে পুরোটাই কেটে কেটে দেবে। তাই প্যারাগ্রাফ লিখে নিয়ম হচ্ছে পাশের লাইনগুলো পাশাপাশি লেখা। তুমি উপরে গ্যাপ রেখে মাঝখানে খালি রেখে প্যারাগ্রাফ লিখিও না। আর প্যারাগ্রাফের সবসময় একটা সুন্দর হেডিং দিবা। আশা করি তোমাদের প্যারাগ্রাফটা বুঝে আসছে। এরপর আমরা আলোচনা করবো অ্যাপ্লিকেশন। আমরা তো সবাই চিনি অ্যাপ্লিকেশন কি। অ্যাপ্লিকেশন হলো দরখাস্ত লেখা। যেমন তুমি স্কুলের প্রধান শিক্ষককে একটা দরখাস্ত দিবে, কলেজের প্রিন্সিপালকে একটা দরখাস্ত দিবে, যেমন তারপর তোমার কি যে পাড়ার টিউবওয়েল স্থাপনের জন্য একটা তোমার ইউনো বা অফিসারকে একটা অ্যাপ্লিকেশন দেবে, ঠিক সেরকম। আর অ্যাপ্লিকেশন নিয়মটা একটু বলে দিই। সবগুলো লাইনগুলো সবার সব পুরোটাই এরকম সমান রাখবে। এই প্রথমটা ওয়ার্ড এখান থেকে শুরু, সেকেন্ডটা এখান থেকে শুরু, আবার থার্ডটা এখান থেকে সৌন্দর্যের জন্য এগুলো লেখা যাবে না। প্রত্যেকটা লাইন সেম ভাবে শুরু করতে হবে, সেম ভাবে। তারপর নেক্সট টপিক, ফার্স্ট অফ অল দিবে ডেট। তারপর কাকে উদ্দেশ্য করে লিখতেছো, যেমন কার প্রতি দিবে, কার কাছে পাঠাবা, তার নামটা লিখবে, ঠিকানাটা লিখবে, সাবজেক্ট লিখবে। আর সাবজেক্ট লেখার সময় এখানে কোনোদিন ফুল স্টপ দিবে না। এই ফুল স্টপটা দেওয়া যাবে না, কারণ এটা এখনো শেষ হয় নাই। সো তুমি এখানে ফুল স্টপ কেন দেবে? তারপর ডিয়ার স্যার বা ম্যাম, তারপর ম্যাম দিয়ে আই স্কুলের জন্য হলে আই ব্যাক মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট। আবার যদি মনে করো অফিসারকে হলে সেম একটা সেন্টেন্স শিখলে তুমি প্রত্যেক জায়গায় এটা ইউজ করতে পারো। আর সুন্দর একটা ডিসক্রিপশন দেওয়া, তোমরা বডি দিবা। এরপর হচ্ছে ইউর ওবিডিয়েন্টলি। যদি তুমি একা একা দাও তাহলে তোমার নামটা উল্লেখ করে দিবা। যদি কয়েকজন মানে একটা এলাকা বা একটা ক্লাস মিলে, একটা স্কুল মিলে যদি কাউকে কিছু দাও অ্যাপ্লিকেশন, তাহলে লিখবে অন দ্য বিহাফ অফ দি এরিয়া, অন দ্য বিহাফ অফ দি স্কুল, এক্সেট্রা। আশা করি তোমাদের অ্যাপ্লিকেশনটাও বুঝে আসছে। এরপর আমাদের টপিক হচ্ছে সিভি। এখন আমরা সিভি কিভাবে সিভিল সিভি হচ্ছে তুমি মনে করো কোনো একটা জায়গায় চাকরির জন্য আবেদন করবা। তো সিভির ফুল হচ্ছে ক্যারিকুলাম বাইটা। ক্যারিকুলাম বাইটা মানে নিজের পরিচয় তুলে ধরা। সো তুমি যেহেতু একটা প্রতিষ্ঠানের চাকরির জন্য আবেদন করবা, তোমার সকল ইনফরমেশন ওইখানে তো দেওয়া লাগবে। এখন তুমি কিভাবে দিবে সেটা লিখে দেওয়ার মাধ্যমে হচ্ছে সিভি। এখন সিভি কিভাবে লিখতে হয় একটু দেখে নিই ভাই। প্রথমে আমরা তো আগে অ্যাপ্লিকেশন শিখছি। জাস্ট 2 লাইনের একটা অ্যাপ্লিকেশন দিবা ওই প্রতিষ্ঠানের ডিরেক্টর, ম্যানেজার যাই হোক না কেন তাকে। আর কোত্থেকে লিখছো, কোত্থেকে পাইছো, ওই ইয়াটা চাকরির খবরটা তুমি কোথায় পাইছো। মনে করো তুমি খবরের কাগজ থেকে পাইছো, সেখানে খবরের কাগজের নামটা উল্লেখ করে দিবে। আর কয় তারিখ দিয়েছে, কয় তারিখ তুমি দেখছো সেটা একটু উল্লেখ করে দিবে। তারপর দেন এরপর তোমাদেরকে যেটা করতে হবে, কারিকুলাম বাইরে দিতে হবে। তোমাদেরকে একটা সিভি দিতে হবে তোমার নিজস্ব। এখন সিভিতে কি কি অ্যাড করবা? অবশ্যই তোমার নেম, ফাদার্স নেম, তারপর মাদার নেম, ডেট অফ বার্থ, তারপর কি দিবা, তারপর অ্যাড্রেস, এরপর তুমি কি বিবাহিত নাকি অবিবাহিত, ম্যারিটাল স্ট্যাটাস এটা দিবা। এরপর আর কি দেওয়া যায়, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, তোমার মোবাইল নাম্বার, তারপর তোমার ইমেইল। এরপর তোমার দেবে এডুকেশনাল ডিটেইলস, এডুকেশনাল ইনফরমেশন দিবা।
আর এডুকেশনাল ইনফরমেশনটা সব সময় টাইমটা মেনটেন করার চেষ্টা করবা। তুমি এখানে ডেট অফ বার্থ যেটা দিবে সেটা দিলে তোমার তোমার এডুকেশনাল ইনফরমেশনের সাথে মিলে তোমার এখানে ডেট অফ বার্থটা দিতে হবে। যেমন তোমাদেরকে একটা ব্যাখ্যা করে বলি, তুমি মনে করো 2016 সালে এসএসসি দিছো, 2018 সালে এইচএসসি, 2022 সালে বিবিএ কমপ্লিট করছো, তারপর 2024 সালে এমবিএ কমপ্লিট করছো। সেহেতু তোমার এসএসসি যেহেতু তোমার 2016-তে তোমার ডেট অফ বার্থ কত হতো? তুমি 2005 দিলে তো ভাই তুমি 11 বছর এসএসসি পরীক্ষা দিতে পারবে না। তুমি 2000 সাল দিলেও কিন্তু কত হচ্ছে? 16 বছর এসএসসি দিতে পারবে। হ্যাঁ, তুমি এখানে 2000 বা 1999 এরকম একটা সাল দিয়ে দিবা তোমার ডেট অফ বার্থে। আর সিকোয়েন্স কিন্তু এটা মেনটেন করবা সবসময়, এডুকেশনাল ইনফরমেশনের সিকোয়েন্স মেনটেন করবা, যেটা কি এসএসসি 2 বছর পরে এইচএসসি 4 বছর পরে অনার্সের 4 বছর পরে এমবিএ, এটা একটা দিবা। আর তোমার এরপর তুমি যেগুলো এড করবা স্কিল এন্ড লাস্ট এক্সপেরিয়েন্স থাকলে একটা এক্সপেরিয়েন্স দিবা। এরপর লাস্ট যেটা দিবা রেফারেন্স। আর লাস্টে একটা সিগনেচার দিলেও ভালো। সো তুমি চাইলে একটা সিগনেচার দিবে। আর রেফারেন্সে কমপক্ষে 2জন ব্যক্তির নাম উল্লেখ করে দিবা এবং 2জন ব্যক্তির কোন কোন জায়গায় থাকে, মানে কোথায় কাজ করে আর তোমাকে চিনে কিনা ওদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবা। ব্যাস এতটুকুই আমাদের সিভি। আশা করি তোমাদের সিভিটা বুঝে আসছে। এরপর আমরা আসবো ভাই, আমরা সেই ছোট থেকে লেটার পড়ে আসতেছি। লেটার কি এটা আমরা জানি, লেটার হচ্ছে চিঠি। কাউকে কোনো চিঠি দেওয়া, লেটার। চিঠির ইংরেজি ভাষা হচ্ছে লেটার। এখন আমরা জানি লেটার কিভাবে লিখতে হয়, সেটা তো আর কোনো কিছু বলার দরকার নেই। এখানে সুন্দর করে একটা ডেট দিবা, তোমার এলাকার নাম দিবা, তারপর ডেয়ার, তুমি যাকে লিখো না কেন তার নামটা দিয়ে দিবা, একটা সুন্দর করে স্টার্টিং দিবা, হোপ ইউ আর ওয়েল, আই এম অলসো ওয়েল, এমন তেমন একটা সুন্দর করে স্টার্টিং দিবা। এরপর সেইভাবে তুমি তোমার ব্যাখ্যাটা শুরু করতে পারো। সবসময় চেষ্টা করবা লেটার, অ্যাপ্লিকেশন, সিভি, ইমেইল, লেটার, অ্যাপ্লিকেশন, সিভি, ইমেইল, এই 4টা জিনিস। খাতা, এটা তো একটা ভাই একটা খাতা, খাতার এই পৃষ্ঠা থাকে এই পৃষ্ঠা থাকে, সবসময় এই পৃষ্ঠা থেকে লেখা শুরু করতে পারো। এই পৃষ্ঠা থেকে কখনো শুরু করতে যাবেন, যেহেতু যদি তোমার লেটার, ইমেল, সিভি, অ্যাপ্লিকেশন, সিভিটা অবশ্যই বড় হবে, সিভি ওই পৃষ্ঠায় দিতে পারো, কিন্তু এইখান থেকে শুরু করবে। এখান থেকে শুরু করলে তোমার ওই পৃষ্ঠায় যেতে, আর এখান থেকে শুরু করলে ওই পৃষ্ঠায় যেতে আর সুবিধা হবে না, এমনকি যেতেও হবে না হয়তো। আর অ্যাপ্লিকেশন সবসময় এই পেজ থেকে শুরু করবা, এখান থেকে লিখে যদি বড় হয় এখানে এসে শেষ করে দিতে পারবা। এটা একটা দেখতে সৌন্দর্য লাগে। আবার তুমি যদি এখান থেকে শুরু করে এরপর পৃষ্ঠায় যেতে চাও, তাহলে এটা দেখার একটা সৌন্দর্য নেই। ইমেলও সেম, এখান থেকে শুরু করে এখানে এসে শেষ করবা। আর লেটারও সেম, এখান থেকে শুরু করে এখানে শেষ করতে পার। যদি বেশি বড় হয় লেটার আর সিভিতে এটা ছাড় দেওয়া যায়, কি এরপর পৃষ্ঠা যেতে পারে, সমস্যা নাই। তারপর একটা সুন্দর একটা তোমার মন মতো একটা বডি, তুমি কি বিষয়ে লিখবে সেটার একটা ব্যাখ্যা দিয়ে দিবা। তারপর ইউর ফ্রেন্ড লিখে একটা এন্ডিং, ফার্স্ট অফ অল একটা এন্ডিং দিয়ে ইউর ফ্রেন্ড লিখে তোমার নামটা লিখে দিবা। আর লেটারে সবাই একটা ভুল করে, আমরা বাংলা ভাই চিঠিতে কাম দিই কিন্তু লেটারে কেউ কাম দিই না। সো আমাদেরকে অবশ্যই একটা কাম ইউজ করতে হবে। কামটা নিচে, লেটারের নিচে লিখে এখানে স্ট্যাম্প টু, ফ্রম, এরকম করে একটা কাম দিয়ে দিবে নিচে। তো তাহলে তুমি লেটারের পুরোপুরি একটা নাম্বার পাওয়া। এরপর আসি ইমেল। ইমেল কিভাবে লিখবো ভাই? ইমেল তো আমরা সবাই মোবাইল ইউজ করে থাকি, কিন্তু এখানে খাতায় কি ইমেল কিভাবে লিখবো?
ইমেল ইমেলের মতো সহজ টপিক এখানে মনে হয় আমার দেখা আর নাই। ইমেল সবচেয়ে সহজ। ফার্স্ট অফ অল কি দেব? টু, কার কাছে পাঠাচ্ছ? ফ্রম, কার কাছ থেকে যাচ্ছে? সেন্ট, কয়টার সময়, কত তারিখ, কিবার, কত সালে পাঠাইছো? সাবজেক্ট, কি বিষয়ে পাঠাচ্ছ? টু আর ফ্রম। এখানে এখানে কি লিখবে ভাই? অবশ্যই একটা জিমেইল আইডি দিবে। তোমার মন করে একটা জিমেইল আইডি, তোমরা তো ভাই জিমেইল আইডি লিখতে পারো। যেমন আমি একটা ব্যাখ্যা দিই, সবগুলো আবার ছোট হাতে দিবা, বড় হাতে দিও না। বিজেট এট দ্য রেট টু টু, সরি, বিজেট টু টু এট দ্য রেট gmail.com, এরকম একটা তুমিও তোমার মতো দিয়ে দিবা। তারপর দেয়ার, তুমি যাকে লিখতেছো তাকে দিবা সেম। এরপর লেটারের মতো সেম তুমি তোমার ব্যাখ্যাটা দিবা। লাস্টে এসে একটা এন্ডিং দিবা। তারপর ইউর ফ্রেন্ড বা ইউর ডটার কোনো যেটা হোক না কেন তুমি সেটা লিখে দিবা। আর সবসময় একটা মজাদার বিষয় হচ্ছে তোমার ওইখানে কোয়েশ্চেনে তোমাদের এগুলো সবকিছুর নাম উল্লেখ করে দেওয়া থাকে। সো তোমাদের আর টেনশন করতে হয় না, তোমাদের নাম নিয়ে বেচার করতে হয় না। সবসময় কোয়েশ্চেন দেখে করবা তোমাদের নাম উল্লেখ আছে কিনা। যদি নাম উল্লেখ থাকে তাহলে মনে করো ওই নামটা দিয়ে করবা, না হলে তোমার নাম্বার কাটা যাবে। আর যদি উল্লেখ না থাকে তাহলে তোমার ইচ্ছে মতন দিয়ে করতে পারো। ইমেল প্রায় লেটারের মতো, কিন্তু একটা পার্থক্য আছে, লেটারে ভাই একটা স্ট্যাম্প দিতে হয়, একটা কাম দিতে হয়, কিন্তু ইমেল এটা লাগে না। সো ইমেল আরো ইজি আমাদের জন্য, ইমেলে কোনো খাম দেওয়া লাগে না। আশা করি তোমাদের ইমেলে বুঝে আসছে। এখন আমরা আর তিনটা টপিক নিয়ে আলোচনা করবো, গ্রাফ চার্ট, স্টোরি এন্ড ডায়লগ। এই তিনটা দিয়ে আজকে আমাদের ক্লাস শেষ। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। চলো নিয়ে এরকম গ্রাফ চার্ট কিভাবে লিখবো আমরা। ভাই দেখে নিই গ্রাফিং চার্ট কি। আমরা, তুমি প্রশ্নের একটা জিনিস দেখতে পারো, যেমন এটা না, আমি একটা তোমাদের একটু উদাহরণ দিই। আমরা তো সবাই ক্রিকেট খেলা দেখি না, ক্রিকেট খেলা একটা স্কোর রেট থাকে। যেমন এরকম একটা দিবে, এরকম একটা দিবে, হয়তো এখানে এত রান করছে, এখানে এত রান রান, এখানে একটা ইয়ে দিবে, এটা উইকেট। এরকম কয়েকটা স্তম্ভ দিয়ে থাকে এরকম করে করে। এখন এখানে নাম্বার অনুযায়ী এখানে সাল, অথবা এখানে রান রেট ইত্যাদি অনেক কিছু দেওয়া থাকে। আর এই এই চিত্রটা আমাদেরকে ভাষায় প্রকাশ করার মাধ্যম হচ্ছে গ্রাফিং চার্ট। চিত্রকে ভাষায় প্রকাশ করার মাধ্যম হলো গ্রাফিং চার্ট। এখন আমরা কিভাবে লিখবো গ্রাফিং চার্ট, এটা একটু দেখে নিবে। গ্রাফিং চার্ট লেখার জন্য তিনটা নিয়ম আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে ভাইয়া। কয়টা নিয়ম ভাই? তিনটা নিয়ম। অবশ্যই আমাদেরকে তিনটা নিয়ম অ্যাপ্লাই করতে হবে। আমাদেরকে ফার্স্ট অফ অল অ্যাপ্লাই করতে হবে ইন্ট্রোডাকশন। আমরা কি নিয়ে গ্রাফটা লিখবো সেটা একটা ফার্স্ট অফ এক লাইন বা দুই লাইনের মধ্যে এটা পরিচিতি দিয়ে দেবো। যেমন দ্য গ্রাফ শোজ বা হাইলাইট দ্যাট দ্য ইনক্রিজ অফ মোবাইল ফোন ইউজার্স এক্সেট্রা, যে টপিক না হোক না কেন, ইন্ট্রোডাকশনটা এইভাবে দেব। এই ইন্ট্রোডাকশনের পরে আমাদেরকে দিতে হবে এক্সপ্লেইন। পুরো গ্রাফটা আমাদেরকে ব্যাখ্যা করে দিতে হবে। একটা গ্রাফ দেওয়া থাকলে এই গ্রাফটা আমাদেরকে ব্যাখ্যা করে দিতে হবে অবশ্যই। এবং ব্যাখ্যাটা কিভাবে করব? তুমি ভাই সবাই ফার্স্টলি শোজ, সেকেন্ডলি শোজ, থার্ডলি শোজ এরকম করে না দিয়ে প্রত্যেকটা আলাদাভাবে অন্যভাবে দেওয়ার চেষ্টা করো। যেমন একটা যদি তুমি অ্যাক্টিভে দাও, পরেরটা প্যাসিভে দাও, এই পরেরটা যদি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কোনো সেন্টেন্সে করতে পারো, তাহলে তো তোমার জন্য গ্রাফটা দেখতে আরো সুন্দর হবে। এবং এবং শিক্ষকরা আরো খুশি হয়ে তোমাকে নাম্বারটা দিয়ে দিতে পারে। আশা করি তোমাদের এই দুইটা বুঝে আসছে। এরপর আসবে যে তুমি গ্রাফটা কতটুকু কি বুঝছো এবং এটা তুমি কিভাবে ক্লিয়ার করতে পারছো। এটার নাম হচ্ছে কনক্লুশন।
তুমি গ্রাফটা ক্লিয়ার করে দিবা। এইটা দ্বারা কি বোঝাচ্ছে, যেমন এখানে মনে করো এটা বাড়তেছে কমতেছে বাড়তেছে, এটা মনে করো একটা ইন্টারনেট ইউজার্স এর দেখা যায়, সর্বোপরি দেখা যায় ইন্টারনেট ইউজার্স এর সংখ্যা দিন দিন বাড়তেছে। জাস্ট এরকম দু একটা লাইন লিখে দিবা। আর এরপর তোমার আর গ্রাফে সবাই ভাবে কি চিত্রটা আঁকবো গ্রাফে, আবার কোনো দরকার নেই ভাই, কোনো চিত্র আঁকতে হবে না। তোমরা জাস্ট যেটা আছে সেটা থেকে দেখে তোমরা এই তিনটে নিয়ম অনুযায়ী গ্রাফিক চার্টটা ব্যাখ্যা করে দিবা। এখন আসে স্টোরিতে। স্টোরিতে ভাই বোঝানোর মতো কিছুই নেই। ওরা তোমাকে ওরা তোমাকে একটা লাইন দিয়ে দিবে, কয়েকটা লাইন দিবে, এই লাইনটা তোমাদেরকে পূরণ করতে হবে। এখন তোমাদেরকে বুঝতে হবে লাইনগুলো কোন স্টোরি। স্টোরি দুই প্রকার হয়, একটা ক্রিয়েটিভ আর একটা এক্সপ্লেইন বা ডেসক্রাইব স্টোরি। এখন ক্রিয়েটিভ হলে তো তোমার কোনো সমস্যা নেই, তোমার মন মতো ইয়ে হতে হবে। ডেসক্রাইব স্টোরি কোনো ঘটনা নিয়ে, যেমন একটা আস্ট্রিকো, এটা তো তুমি ভাই ক্রিয়েটিভ করতে পারো না। বুঝাচ্ছে দ্য বায়োলজি দেন হিজ মম, এটা এটা তো তুমি ইয়ে করতে পারবো না, ইয়া ক্রিয়েটিভ করতে পারবো না, এটা ডেসক্রাইব করতে হবে, এটা যেহেতু ব্যাখ্যা। সো ফার্স্ট অফ অল তোমাকে গ্রাফটা স্টোরিটা বুঝে নিতে হবে আগে, এটা ডেসক্রাইব নাকি ক্রিয়েটিভ। সো এর জন্য একটা উপায় হচ্ছে তোমাদেরকে বেশি বেশি বই পড়তে হবে। মানে তোমাদেরকে সবসময় এগুলো টেক্সচুয়াল ইয়ে করে, আর কিছু কিছু কমন আছে এইগুলো, এগুলো দেখে নেবে, হয়ে যাবে। আর ক্রিয়েটিভ হলে তোমার কোনো চিন্তা নাই, তুমি তোমার ইচ্ছে মতন একটা স্টোরি লিখতে পারবা। এখন বলি স্টোরি লেখার মূল এটা, স্টোরি তুমি লিখতে পারো, তুমি যত বলছে লিখতে পারো, তোমার কোনো অসুবিধা নাই ভাই। কিন্তু স্টোরি লেখার জন্য একটা ইয়ে হচ্ছে কি জানো, হেডিং দিবা, একটা হেডলাইন দিয়ে দিবা। এই হেডলাইনের মধ্যেই নাম্বার লুকিয়ে আছে ভাই, হেডলাইন দেখলেই স্যাররা এক নাম্বার দিয়ে দেয়। জাস্ট হেডলাইন লিখতে পারলে এক নাম্বার তোমার জন্য। আর বাকিটা লিখছো কিনা লিখো না এটা দেখার চিন্তা নেই, জাস্ট একটা হেডলাইন বা হেডিং দিবা, এরপর তোমার ক্রিয়েটিভটা দিবে। আর তুমি সৌন্দর্যের জন্য চাইলে লাস্ট মোরাল, তুমি এটা থেকে কি শিখলা, মোরাল এটার নৈতিকতা কি সেটা লিখে দিবা। আশা করি তোমাদের স্টোরিটা বুঝে আসছে। এখন আমাদের লাস্ট টপিক হচ্ছে ডায়লগ। এখন আমরা ডায়লগ কিভাবে লিখবো ভাই। ডায়লগ কিভাবে লিখবো, ডায়লগ মানে হচ্ছে ভাই কথোপকথন, আমি আর আরেকজন সামনাসামনি দাঁড়িয়ে কথা বলা হচ্ছে ডায়লগ। এখন সেগুলো আমি এখানে লিখবো, কিন্তু কিভাবে। ফার্স্ট অফ অল ডায়লগ, ডায়লগটা কিভাবে লিখবো ভাই আমি বলে দিই একটু। এখানে একটা ফার্স্ট অফ অল তোমার নাম, সেকেন্ড অফ তোমার ফ্রেন্ডের নাম, যেমন আমি একটা দেখাই, এক্স হাউ আর ইউ, আই এম ভেরি ওয়েল, তাও ওয়াই, ও রিপ্লাই দিবে তাও সেম এক্স। যখন কোনো কত বড় হবে তখন এখান থেকে শুরু করবো আমরা, আবার এখান থেকে শুরু করি, ভাই বলে ওই কাজটা করিও না, এটা ডায়লগের সৌন্দর্য নষ্ট করে ফেলে। এটা দেখলে তোমাকে আলাদা এমনি দেখে কেটে দিতে ইচ্ছে করবে স্যার। তোমরা শুরু করবে এই পোস্টের পরে যেখান থেকে লাইন শুরু করছো এইখান থেকে, আর এগুলো সবসময় আলাদা এরকম করে সমান করে রাখার চেষ্টা করবা নামগুলো। তারপর সেম, আর ডায়লগের সবসময় সংক্ষিপ্তটা ইউজ করার চেষ্টা করবা। যেমন ওই বলছে আই উইল, তুমি এটা উইল না দিয়ে এরকম একটা প্রশ্রবী দিয়ে এরকম দিতে পারো, বা হি হ্যাড, সো তুমি এটা ইয়ে হি হ্যাড না লিখে হি হ্যাড এরকম করে প্রশ্রবী দিয়ে কাজ করে ফেলতে পারো। আশা করি তোমাদের থেকে ডায়লগটা বুঝে আসে। আর সবসময় একটু এটা একটু ডিসক্রাইব করার চেষ্টা করবো। আমাদের অনেক ছাত্র আছে ভাই, যেমন সাই লেখাও পড়ে কিছু, আবার এটা কত দূর গেছে সেটা চিনতে পারে। সো তোমরা কি কাজ কাজ করবা, স্টোরি, ডায়লগ, প্যারাগ্রাফ, এগুলো একটু বড় বড় করে লেখার চেষ্টা করো। প্যারাগ্রাফ বেশি বড় লিখবে না ভাই,
বেশি বড় লিখতে গেলে আবার এটা কম্পোজিশন হয়ে যাবে। সো আশা করি তোমাদের আজকে ক্লাসটা বুঝে আসছে। দেখা হবে পরবর্তী একটা কোনো ক্লাস নেই। তত পর্যন্ত সুস্থ থেকে ভালো থেকে সবাইকে ধন্যবাদ।